আসসালামু আলাইকুম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা আমরা চাকরি করি, মাঠ পর্যায়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন টার্ম আমরা ব্যবহার করি। বিশেষত ব্লক পর্যায়ে, উপজেলা পর্যায়ে যে তথ্যগুলো আমরা হাজির করি, সেই তথ্যগুলোতে আমাদের কিছু টার্ম ব্যবহার করা হয়। প্রথমে আছে শস্য পর্যায়ে বা ক্রপ রোটেশন, 2 নম্বরে আছে ফসল বিন্যাস বা ক্রপিং প্যাটার্ন, 3 নম্বরে মোট ফসলি জমি বা ক্রস ক্রপ এরিয়া, 3 নম্বরে আছে শস্য নিবিড়তা বা ক্রপিং ইন্টেন্সিটি, 4 নম্বরে আছে জমির ব্যবহারের ঘনত্ব বা ল্যান্ড ইউজ ইন্টেন্সিটি, 5 নম্বরে আছে নিট ফসলি জমি বা নেট ক্রপ এরিয়া, 6 নম্বরে আছে আবাদযোগ্য জমি বা কাল্টিভেবল ল্যান্ড, 8 নম্বরে আবাদি জমি বা কাল্টিভেটেড এরিয়া, সাময়িক পতিত টেম্পোরারি ফ্যালো ল্যান্ড, স্থায়ী পতিত পার্মানেন্ট ফ্যালো ল্যান্ড, এবং মৌসুমি পতিত এবং কৃষি মৌসুম। এই যে টার্মগুলো আছে, এই টার্মগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করি আপনাদের বিভিন্ন কাজে এই টার্মগুলো আপনাদের কাজে লাগবে। তো প্রথমে আমরা দেখি যে শস্য পর্যায় বা ক্রপ রোটেশন। এখানে বলা আছে যে একই জাতের ফসল একই জমিতে বারবার উৎপাদন না করে অন্য জাতের ফসল উৎপাদন করাকে শস্য পর্যায় বা ক্রপ রোটেশন বলা হচ্ছে। একটু খেয়াল করি যে গম, পাট, রোপা, মানে এই যে একটা ক্রপিং প্যাটার্ন আছে, এই প্যাটার্নটাকে আপনি পরিবর্তন করে আপনি এই একই মরিচ, সবজি, এই যে ফুল প্যাটার্নটা আপনি চেঞ্জ করে দিলেন, এটাকেই বলা হচ্ছে যে আপনার শস্য পর্যায় বা ক্রপ রোটেশন। আপনি অন্যভাবেও করতে পারেন, যে কোনো ফসল আপনি একই বছরে একইবার ফসল বারবার না করে আপনি ফসলটাকে চেঞ্জ করা, এটাকেই বলা হচ্ছে শস্য পর্যায় বা ক্রপ রোটেশন। ফসল বিন্যাস বা ক্রপিং প্যাটার্ন, এখানে লেখা আছে যে বলা হচ্ছে যে একটি জমিতে একই ফসল বারবার না করে বিভিন্ন ফসল চাষের যে পরিকল্পনা, এটাকেই আপনাকে ফসল বিন্যাস বলা হচ্ছে। আর আরেকটু যদি আমরা চিন্তা করি যে আপনি একটা জমিতে এক বছরে বা 12 মাসে যে ফসলগুলো করবেন, সেই ফসল ভিত্তিক যে আপনার যে পরিকল্পনা, সেইটাকে আমরা বলতেছি ফসল বিন্যাস বা ক্রপিং প্যাটার্ন। আমরা একটু উদাহরণ দেখে দেখেন যে এখানে দেখেন রবি, খরিফ 1, খরিফ 2। এই যে রবি, খরিফ 1, খরিফ 2 যে ফসলটা আমরা বলতেছি, যে রবিতে আমরা এখানে দেখেন আলু, বোরো, পতিত, রোপা, আমন। এই যে একটা বছরে আপনি 3টে ফসল করার যে পরিকল্পনা, এটাকে আমরা বলতেছি ফসল বিন্যাস বা ক্রপিং প্যাটার্ন। আপনারা এখানে অনেক কয়টা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি, আপনারা এটা দেখে বুঝে নেবেন যে একটা জমি একই বছরে যে ফসলগুলো আপনি করবেন, সেই যে পরিকল্পনা, সেটাকে বলা হচ্ছে শস্য বিন্যাস বা ক্রপিং প্যাটার্ন। কৃষি মৌসুম, কৃষিকে বছরে যে আবাদগুলো হয় তাকে 3টে মৌসুমে আমরা ভাগ করি: রবি, খরিফ 1, খরিফ 2 মৌসুম। তো রবি মৌসুম 16 অক্টোবর থেকে 15 মার্চ, বাংলায় যদি বলি কার্তিক থেকে ফাল্গুন মাস। খরিফ 1 মৌসুম হলো 16 মার্চ থেকে 15 জুলাই, এবং বাংলায় যদি বলি চৈত্রী, বৈশাখ, জ্যৈষ্ঠে, আষাঢ়। এই যে খরিফ 1 4 মাস, এই 4 মাস খরিফ 1 মৌসুম, এবং 16 জুলাই থেকে 15 অক্টোবর পর্যন্ত খরিফ 2 মৌসুম, এবং শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই 3 মাস হলো খরিফ 2 মৌসুম। এই 3টে মাসেই আমাদের যে ফসলগুলো চাষ হয়, সেটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখন যদি দেখেন যে রবিতে বোরো, পাট, রোপা, আমন, তার মানে বোরোটা রবি সিজনে, পাটটা খরিফ 1 মৌসুমে, এবং খরিফ 2 মৌসুমে রোপা, আমন। এই যে 3টে মৌসুমে যে আমরা ফসলটা দেখাইলাম, আবার সামনে একটু দেখেন যে আলু দেখতে পাচ্ছেন, কারণ আলু যেহেতু যেসব জমিতে হয়, সেই সব জমিতে কিন্তু রবি সিজনটা যেহেতু 5 মাসের, এই কারণে ওই সময়টা কাভার করে, এবং বোরোর কিছু অংশ কিন্তু খরিফ 1 মৌসুমও চলে যায়। তো এই যে আপনার 3টে মৌসুম, এই 3টে মৌসুমে কে কেন্দ্র করে আমার 3টে মৌসুমের ফসল হিসেব করে আমি আবাদের যে পরিকল্পনা, এটা করব। এই জন্যই 3টে মৌসুম এখানে ভাগ করা আছে। এখানে মোট ফসলি জমি বা গ্রস ক্রপ এরিয়া, বছরে এক বা একাধিক চাষযোগ্য জমির সম্মিলিত যোগফল হলো মোট ফসলি জমি বা গ্রস ক্রপ এরিয়া। এখন আপনি যদি একটু চিন্তা করেন যে একটা জমিতে আপনি এক বছরে কয়টা ফসল করলেন, 2টা, 3টা, 4টে, যে কটা করলেন সেটার যোগফল আসলে। তা আপনি যদি আপনার একটা, এখানে আমরা দেখানোর চেষ্টা করছি একটা ব্লক, তো একটা ব্লক আমরা রবি সিজনে দেখেছি যে 662 হেক্টর আপনার
আবাদ হয় এবং বিভিন্ন ফসলের নাম লেখা আছে। খরিফ 1-এ লেখা আছে 50 হেক্টর এবং খরিফ 2 লেখা আছে 556 হেক্টর। এই 662, 50 এবং 556 যোগ করলে মোট 1268 হেক্টর হয়। এই যে টোটাল ফসলগুলোর যে যোগফল, এটাকে বলা হচ্ছে মোট ফসলি জমি। আরেকভাবে আমরা একটু চিন্তা করতে পারি যে আমাদের যে মোট ফসলি জমি আছে, মোট ফসলি জমির আমরা 1 ফসলি জমি, 2 ফসলি জমি, 3 ফসলি জমি এবং 4 ফসলি যে জমিটা আমার আছে, আমি যে হিসেব করে নিছি, সেই 1 ফসলি জমির সাথে 1 দিয়ে গুণ যোগ 2 ফসলি দিয়ে 2 গুণ যোগ 3 ফসলি গুণন 3 গুণ, এইভাবে যোগ গুণ করে যে মোট ফসলটা আসবে সেটাই মোট ফসলি জমি। এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করি। 4 ফসলি 8 হেক্টর, 4 দিয়ে গুণ করলে 32, 3 ফসলি 95 হেক্টর, 3 দিয়ে গুণ করলে 285, 2 ফসলি 456 হেক্টর, 2 দিয়ে গুণ করলে 912 হেক্টর, 1 ফসলি 39 হেক্টর, 1 দিয়ে গুণ করলে 39 হেক্টর। মোট ফসলি জমি আসলো 1268। কিন্তু এখানে 1 ফসলি, 2 ফসলি, 3 ফসলি জমির পরিমাণ কিন্তু 598। তার মানে 598টা কিন্তু আপনার ওই যে ব্লকে চাষ হয়েছে, যে আবারটা জমিগুলো চাষ হয়েছে, সেটার আসলে একটা হিসাব। এবং এই জমিগুলোতে বছরে কতটা ফসল হয়েছে তার হিসাব হলো 1268 হেক্টর। আবাদযোগ্য জমি বা কাল্টিভেবল ল্যান্ড, এখানে হলো আবাদযোগ্য জমি হলো সেই জমি যা নিয়মিতভাবে চাষাবাদের জন্য ব্যবহৃত হয়। এখন একটু চিন্তা করেন যে আপনার ব্লকের আয়তন 755 হেক্টর। এই 755 হেক্টরের মধ্যে আপনার কৃষিকাজে বা কৃষির জমিতে ব্যবহৃত হয় এটা হলো 605 হেক্টর। এটাকে আমরা আবাদযোগ্য জমি বলতেছি। আবাদি জমি বা কাল্টিভেটেড এরিয়া বর্তমানে আবাদের অধীন আছে এমন জমি। তার মানে আপনার 1 বছরে যে ফসলগুলো আছে যে কোনো একটা সময়ে আপনি হিসাবের মধ্যে নেবেন, সেই জমিটাকে আমরা বলতেছি আবাদি জমি। এখন এখানে আপনার ব্লকের আয়তন 755, আপার আবাদযোগ্য জমি 605, আবাদি জমি 598। তার মানে এই যে 605 আর 598, এই যে 7 হেক্টরের হেরফের, তার মানে এই আবাদযোগ্য জমিটা আবাদযোগ্য কিন্তু এবারে আবাদ হয়নি। এই আবাদটা আগামী বছর হতে পারে। তার মানে এই যে 598 আবাদের আওতায় আসছে, 7 হেক্টর আসে নেই, কোনো কারণে কৃষক হয়তো করে নেই। আমরা আরেকটু দেখি যে এই আবাদি জমি 598, আবার আরেকটু দেখেন যে নিট ফসলি জমি তাও 598। তার মানে নিট ফসলি জমি আবাদি জমি কিন্তু পরিমাণ একই, কিন্তু নিট ফসলের আমরা হিসেবটা পরে আসতেছি। আমরা আরেকটু ভালোভাবে দেখার চেষ্টা করি যে আবাদযোগ্য এবং আবাদি জমি কিভাবে আসলো। আবাদযোগ্য জমি 605, আবাদি জমি 598। এই যে আবাদি জমি 598, 605-এর এই যে আপনি প্যাটার্ন, আপনার তো ব্লকের সারা বছরে যে ফসলগুলো আবাদ হয় সেই আবাদের মধ্যে ক্রপিং প্যাটার্ন অনুযায়ী তো সাজানো থাকে। তো ক্রপিং প্যাটার্ন অনুযায়ী আপনার প্রত্যেকটা এক একটা জমি, সেই জমিগুলো যোগ করলে 598 হেক্টর আসে। এই জমিটাই আপনার আবাদের আওতায় আছে। তার মানে আবাদযোগ্য জমি 605, কিন্তু আবাদি জমি 598, 7 হেক্টর। ওই বছর সাময়িক পতিত। সাময়িক পতিত কাকে বলে? কোনো কারণে পুরো 1 বছর যে আমাদের যে 3টা সিজন আছে, রবি, খরিফ 1, খরিফ 2, একটা জমি 3টা সিজনের কোনো একটা সিজনেও আবাদ হয়নি, সেটাকে আমরা বলতেছি সাময়িক পতিত জমি। ওই যে আপনাদের আবাদযোগ্য জমি 605 এবং আবাদি জমি 598 বিয়োগ করলে কত আসে? 7। এটাই হলো সাময়িক পতিত। তার মানে ওই বছরে এটা কিন্তু আবার আপনার আগামী বছর আবাদ হতেও পারে, নাও পারে, তবে এটা আবাদযোগ্য জমির মধ্যে কৃষক কোনো কারণে আবাদের আওতায় আনে নেই। এখন দেখি আমরা মৌসুমি পতিত বা সিজনাল ফ্যালো ল্যান্ড, মানে রবি, খরিফ 1 এবং খরিফ 2 আমাদের যে মৌসুম আছে, সেই 3টে মৌসুমের কোনো এক মৌসুমে আবাদ হয়নি, সেইটাকে আমরা বলতেছি মৌসুমি পতিত বা সিজনাল ফ্যালো ল্যান্ড। এখন আমরা একটু দেখি যে আলু, বোরো, পতিত, রোপা, আমন 25 হেক্টর। এই যে খরিফ 1 মৌসুমে মাঝখানে যে ফাঁকা থাকলো, এই জায়গাটায় আবাদ করার সুযোগ ছিল কিন্তু আবাদ হয়নি, এটা একটা। আরও যদি আমরা দেখি বোরো, পতিত, রোপা, আমন, এই যে মাঝখানে যে জায়গাটা, আপনারা যদি সরিষা, বোরো, রোপা, আমন করি তাহলে সম্ভব। তা এইখানে আপনার এই বোরো, পতিত, রোপা, আমন, এইখানে যে মাঝখানে যে পতিত জমিটা থাকলো, এইটাকে আমরা বলতেছি
মৌসুমী পতিত বা সিজনাল ফ্যালো ল্যান্ড। তো মৌসুমী পতিত কত? এই শুধুমাত্র বোরো পতিত পাওয়া মনে হয় 451। এইটাকে আমরা কিন্তু আসলে আমাদের যে পরিকল্পনা করি, এই যে মৌসুমী পতিতটাকে আমরা সবসময় চিন্তা করব যে কীভাবে সামনে অথবা ওই সময় খরিফ মৌসুমে কীভাবে আমরা ফসলের আবাদের আওতায় আনতে পারি। এটা আপনার ব্লকের আপনার মাটির অবস্থান অনুযায়ী আপনি এটাকে আবাদের আওতায় আনার চেষ্টা করবেন। স্থায়ী পতিত বা পার্মানেন্ট ফ্যালো, বিগত 5 বছরে আবাদের আওতায় আসে নাই এমন জমি স্থায়ী পতিত জমি। আর এই জমিটা 5 বছরে আবাদের আওতায় আসে নাই, কিন্তু যে কোনো সময় আবাদের আওতায় আসতে পারে। এই জায়গায় একটু খেয়াল করতে হবে যে স্থায়ী পতিত যখন আপনি বলতেছেন, তার মানে এই জমিটা 2 হেক্টর এখানে স্থায়ী পতিত, তার মানে যে কোনো সময় আবাদের আওতায় আসতে পারে। তার মানে যে কোনো সময় আবাদের আওতায় ছিল। যদি আবাদের আওতায় থেকে থাকতো তাহলে এই জমিটা আসলে আবাদযোগ্য জমি আপনার 607 হেক্টর ছিল। এখন যেহেতু আপনার স্থায়ী পতিত হয়ে গেছে, ইটের ভাটা, চর বা কোনো কারণে নদী ভাঙ্গে চলে গেছে বা এই ধরনের কোনো একটা ঘটনা ঘটছে, আপনি কিন্তু আপনার আবাদযোগ্য জমি থেকে মাইনাস করে দিয়েছেন। তো মাইনাস করে দিয়ে আপনি এটা স্থায়ী পতিতে নিয়ে আসলেন। আপনি অন্য জায়গাও নদী ভাঙ্গন হিসেবে দিতে পারেন, কিন্তু এইটা যখন আপনি চিন্তা করতেছেন যে পরবর্তীতে যে কোনো সময় আবাদের আওতায় আসবে, তখন আপনি এটা স্থায়ী পতিত হিসেবে নিচ্ছেন। তার মানে 2 হেক্টর আপনি স্থায়ী পতিত হিসেবে নিচ্ছেন, কিন্তু আসলে 607 ছিল, এখন 2 হেক্টর এদিকে আপনি স্থায়ী পতিত হিসেবে নিচ্ছেন। কিন্তু কোনো এক সময় যদি 5 বছর পরে যদি আবাদের আওতায় আসে বা যে কোনো সময়ে আসে, তখন এটা 607 হবে। তখন 607 আবাদযোগ্য জমি হলো। তখন আপনার এই যে 598, তখন আপনার বেড়েও যেতে পারে, কমও যেতে পারে। কারণ শস্য নিবিড়তা বা ক্রপিং ইন্টেন্সিটি, একই জমিতে বছরে কতবার ফসল চাষ হচ্ছে সেটাই এলো এলাকার শস্য নিবিড়তা। তার মানে আপনার একটা জমি আছে, সেই জমিতে যদি আপনি আবাদ করেন, বছরে যদি 2টা ফসল করেন, তাহলে ফসলের নিবিড়তা হলো 200%। যদি 3টে ফসল করেন তাহলে 300%। আমরা একটু যেহেতু ব্লকের উপজেলার জেলার আয়তন হিসেবে নিয়ে আসবো, সেই কারণে এই হিসাবটাকে আপনাকে একটু দেখানোর জন্যে যে শস্য নিবিড়তা হলো যে মোট ফসলি জমিকে নিট ফসলি জমি দিয়ে ভাগ করে যে শতকরা হার, সেটাই হলো শস্য নিবিড়তা। আমরা একটু দেখি, আমাদের ওইখানে জমি ছিল মোট ফসলি জমি 1268 এবং আমাদের নিট ফসলি জমি ছিল 598 হেক্টর। এই মোট ফসলি জমি ভাগ নিট ফসলি জমি গুণন 100, এই যে 212 আসলো, এটাকে আমরা বলতেছি শস্যের নিবিড়তা বা ক্রপিং ইন্টেন্সিটি। এখন 212 কি? 212 মানে 2-এর একটু বেশি ফসল চাষ হয় বছরে একটা জমিতে বা ওই ব্লকে। জমি ব্যবহারের ঘনত্ব বা ল্যান্ড ইউজ ইন্টেন্সিটি, এখানে দেখেন একটা নির্দিষ্ট এলাকায় মোট জমির মধ্যে কতটুকু জমি কৃষি জমির আওতায় বা কৃষিকাজের জন্য ব্যবহার করা হচ্ছে, সেটার একটা অনুপাতকে বলা হচ্ছে জমি ব্যবহারের ঘনত্ব বা ল্যান্ড ইউজ ইন্টেন্সিটি। এখন দেখেন যে জমি ব্যবহারের ঘনত্ব সমান মোট আবাদযোগ্য জমির পরিমাণ। মোট আবাদযোগ্য জমি আমাদের কত? 605। আর মোট আয়তন কত? 755। এটা শতকরা হারে প্রকাশ করব। তাহলে 605 ভাগ 755 গুণন 100 আসলো 80%। তার মানে 80% মানে হলো আপনার ওই এলাকায় 20% জমি বসতবাড়ি সহ অন্যান্য নদ নদী বিভিন্ন বিষয়ে আছে, আর কৃষিকাজে ব্যবহার হচ্ছে 80% জমি। এই জমি ব্যবহারের ঘনত্বই হচ্ছে 80%। এটা দিয়ে আমরা বুঝবো যে ওই এলাকায় 80% জমি কৃষিকাজে ব্যবহৃত হয়। নেট ফসলি জমি বা নেট ক্রপ এরিয়া, যে জমিতে সারা বছর ফসল চাষ হলেও গণনার হিসাবে শুধুমাত্র একবার হিসাব করা হয়, সেটাকে বলা হচ্ছে নেট ফসলি জমি। তার মানে আরও একটা যদি আমরা বলি যে বর্তমানে আবাদের আওতায় আছে এমন জমি নেট ক্রপ জমি। নেট ফসলি জমি 598, আবাদি জমি 598, সমান। আর এইটা নেট ফসলি জমি বের করার একটা পদ্ধতি যে আপনার 1 ফসলি জমি যোগ 2 ফসলি জমি যোগ 3 ফসলি জমি যোগ 4 ফসলি জমি, এটার যে মোট যোগফল, এটাকে আমরা নেট ফসলি জমি। এখানে দেখেন 1 ফসলি জমি 39 হেক্টর, 2 ফসলি জমি 456, 3 ফসলি জমি 95 এবং 4 ফসলি জমি 8 হেক্টর। এটার মোট যোগফল 598। এটা 598 হেক্টর। তার মানে আমরা যদি আবারও একটু চিন্তা করি যে একটা বছরে 598 হেক্টর জমি
আবাদের আওতায় আসছে। কিন্তু আবার মোট ফসলি জমি যদি বলি তাহলে এই যে আমার যে এক গুণ করে যেটা আসে সেটা 1268। আবার আগেও আমি দেখানোর চেষ্টা করছি এই যে নিট ফসলি জমি কখনো আবাদযোগ্য জমির সমান হতে পারে অথবা কম হতে পারে। একটু খেয়াল করে দেখেন, আবাদযোগ্য জমি 605, তো 605 এখন যেহেতু সাময়িক পথের ছাদ, যদি এখন কৃষক যদি 7 হেক্টর ওই সময়ে আবাদ করে, তার মানে 605 হেক্টরে আবাদ হয়ে গেল। তার মানে কি নিট ফসলি জমিও 605 হেক্টর, তার মানে এটা সমান হতে পারে। কিন্তু আবাদযোগ্য জমি 605, কিন্তু আবাদ হয়েছে 598, তার মানে নিট ফসলি জমি আসলো 598। এই যে কম বেশি, এটা আপনার একটু যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে এটা বোঝা যাবে।